হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর তোমাদের ছুটির দিনগুলো খুব আনন্দের সাথে উপভোগ করছো। তোমাদের সবাইকে মলিকুল এইচএসসির প্রথম ক্লাসে স্বাগতম। দেখতে দেখতে তোমাদের চোখের পলকে এসএসসি রেজাল্টও দিয়ে দেবে, কলেজের ক্লাসও শুরু হয়ে যাবে। তোমরা আশা করি প্রথম বেচ হবে যে এসএসসিতে শর্ট সিলেবাস পড়ে এইচএসসিতে বিশাল পরিমাণ সিলেবাসের সাথে যুদ্ধ করবা। তাই এই যুদ্ধে ভালোভাবে নিজেকে টিকিয়ে রাখতে হলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন কোর্সে ক্লাসগুলো, যাতে করে তোমাদের ইন্টার লাইফের জটিল কনসেপ্টের সাথে নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারো। আমি কথা আর বেশি বাড়াবো না, সোজা চলে যাবো মূল ক্লাসে। আমি আছি তোমাদের শ্রাবণ ভাই, পড়াশোনা করছি এপিএল ইঞ্জিনিয়ারিং বুটিক্স এফিলিয়েটে। তো আজকে আমরা কেমিস্ট্রির ফাউন্ডেশন ক্লাস দিয়ে তোমাদের লেকচার 1 শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে এসিড ক্ষারক নিয়ে। তোমাদের এসএসসির শর্ট সিলেবাসে এসিড ক্ষারক শর্ট সিলেবাসে ছিল না, যার কারণে তোমরা এসিড এবং ক্ষার নিয়ে তেমন জানো, বাট অতটাও বেশি জানো না। কিন্তু তোমাদের ইন্টার লাইফে শুরুতেই শুরু হবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন দিয়ে। সেখানে শুরুতেই হবে তোমাদের আয়নিক গুণফল দিয়ে। তাই ওখানে তো তোমাকে এসিড আর ক্ষারকের বেসিক গুলো বুঝাবে না, কারণ স্যাররা জানে তোমরা ওটা এসসি থেকেই ডেভেলপ করে আসছো। তাই ওই কনসেপ্টের সাথে নিজেকে মানিয়ে নিতে হলে তোমাকে আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। তো আমরা কথা বাড়াবো না, ফার্স্টে শুরু করবো এসিড আর ক্ষারক নিয়ে আলোচনা। আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখো এসিড জিনিসটা কি। এসিড এসিড হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, আর ক্ষারক হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। এখন হাইড্রোজেন আয়ন দান করা আর হাইড্রোক্সিল আয়ন দান করার এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। তো এই জিনিসটা আমি আগে তোমাদেরকে বুঝাই। এই জিনিসটা আমি একটু বুঝাই, আমি তোমাদেরকে একটা আলাদা স্লাইডে নিয়ে যাচ্ছি। দেখো, ফার্স্টে আমরা পড়াশোনা করবো হচ্ছে তোমার এসিড নিয়ে। এসিড নিয়ে, আচ্ছা আমরা কতগুলো এখানে এসিডের নাম লিখি। মনে করো লিখলাম ফার্স্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর লিখলাম নাইট্রিক অ্যাসিড, তারপর তোমাদের সবচেয়ে বহুল পরিচিত অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, তারপর কার্বনিক অ্যাসিড। মনে করো কার্বনিক অ্যাসিড লিখলাম। আচ্ছা তোমরা কি এই যৌগটা চিনো? আশা করি সবাই এই যৌগটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও চিনে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণের সঙ্গে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এখানে যে সোডিয়াম আছে, সোডিয়ামটা কি? সোডিয়ামটা একটা ধাতু না? সোডিয়ামটা একটা ধাতু, হ্যাঁ। আচ্ছা, এই ফার্স্ট যৌগটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেকেন্ড যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো এখানে ধাতুটা কাকে প্রতিস্থাপিত করে বসছে? হাইড্রোজেনকে না? এখানের ধাতুটা কাকে প্রতিস্থাপিত করে বসছে? আমাদের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে বসছে। এই যে আমাদের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করছে, আমাদের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে কে বসছে? সোডিয়াম নামক ধাতুটা বসছে। তো আমাকে যদি কেউ এসিডের সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? যে যোগের, যে যোগের অণুতে প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, যা যা ধাতু বা ধাতুর নাই ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা, যৌগমূলক দ্বারা আংশিক বা বা সম্পূর্ণ রূপে প্রতিস্থাপিত হয়। তাকে
আমরা এসিড বলি, এসিড বলি। আচ্ছা, তো আমরা সংজ্ঞাটা আবার ভালো করে পড়ি। যে যে যোগের অণুতে, এই দেখুন এই একটা যোগের অণু, এটা একটা যোগ, এই যোগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু, এখানে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে, এখানে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, হ্যাঁ আছে। এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে যা ধাতু, এই যা ধাতু, এই যেমন এখানে একটা ধাতু আছে যা ধাতু, সোডিয়াম একটা ধাতু, বা ধাতুর ন্যায় অন্য কোনো ক্রিয়াশীল যৌগমূলক থাকে যা দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়। এই যেমন এখানে কি সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়েছে, এই যে সোডিয়াম ধাতু আছে না, এই সোডিয়াম ধাতু হাইড্রোজেনকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করছে, প্রতিস্থাপিত হয়, তাকে আমরা কি বলবো? এসিড বলবো। এই লেখাটা আমরা ছোট করে দিই, এখানে দাঁড়াও এই লাইনগুলো মুছে দিই আমি। তো আমরা এসিড সম্পর্কে এতটুকু বুঝে গেছি যে এসিড কাকে বলে, যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারবো। এখন নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইড দেখো। এখানে হচ্ছে জিঙ্ক একটা কি ধাতু, সালফুরিক অ্যাসিড কি একটা অ্যাসিড। এখানে এই দুইটা বিক্রিয়া করার পর কি উৎপন্ন হয়েছে? জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। আমাকে বলো এই জিঙ্কটা কি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে? জিঙ্ক কিন্তু একটা কি ধাতু, জিঙ্ক একটা কি ধাতু। এই জিঙ্ক ধাতুটা কি করছে? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কি উৎপন্ন করছে? জিঙ্ক সালফেট উৎপন্ন করছে। তাহলে এই জিঙ্ক সালফেটটা হচ্ছে একটা কি লবণ, জিঙ্ক সালফেটটা একটা লবণ। তো এসিড কি উৎপন্ন করবে? এসিড দ্বারা যদি কোনো ধাতু বা কোনো ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো যৌগমূলক যদি বিক্রিয়া করানো হয়, তাহলে বিক্রিয়া শেষে কি উৎপন্ন হবে? বিক্রিয়া শেষে তোমার কোনো একটা লবণ উৎপন্ন হবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদেরকে একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে আমরা সবাই অনেক বেশি ভুল করি। ফার্স্ট অফ অল, এই যে এইটাকে চিনো তোমরা সবাই, এই জিনিসটা কি বলে জানো? এই জিনিসটাকে বলা হয় কি অ্যাকুয়াস, অ্যাকুয়াস বা জলীয় দ্রব। অ্যাকুয়াস বা জলীয় দ্রব। আমরা মনে করো কোনো একটা হাইড্রোজেন, সরি একটা কোনো অ্যাসিডকে ভাঙি, লাইক সালফিউরিক অ্যাসিড। আমরা যদি সালফিউরিক অ্যাসিডকে ভাঙি তাহলে কি পাবো? 2 হাইড্রোজেন প্লাস সালফেট 2 মাইনাস। এটা কি আকারে থাকবে? অ্যাকুয়াস আকারে থাকবে। কি আকারে? অ্যাকুয়াস আকারে, অ্যাকুয়াস আকারে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অ্যাসিডকে, অ্যাসিডকে আমরা তখনই হাইড্রোজেন আয়ন পাবো যখন সেটা কি জলীয় দ্রবণে থাকবে। সেটা কিসে থাকবে? জলীয় দ্রবণে থাকবে, সেটা জলীয় দ্রবণে থাকবে। তো আমরা এখানে অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ পেলাম। তো আমাদের যদি এটা লেখা থাকতো H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, এখানে পাশে যদি L দেওয়া থাকতো, তার মানে কি এই অ্যাসিডটা, এই অ্যাসিডটা, লেখাটা সুন্দর হচ্ছে না, এই এই অ্যাসিডটা কিসে আছে? তরলে। কিসে? তরলে বা লিকুইড আকারে আছে। কিন্তু কিন্তু এই ক্ষেত্রে কি হাইড্রোজেন আয়ন দান করবে? না, উত্তর হচ্ছে কমপ্লিটলি না। কারণ যখন সালফিউরিক অ্যাসিড লিকুইড আকারে থাকবে তখন সেটি একটি অণু আকারে থাকবে। কি থাকবে? অণু আকারে থাকবে। তাই লিকুইড অবস্থায় কখনো কোনো অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করে না। যদি দানও করে তার সংখ্যা খুবই অল্প। কি? খুবই অল্প। যদি দানও করে থাকে তার সংখ্যা খুবই অল্প পরিমাণে থাকে। তো আমরা এতটুকু সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যদি সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করে তখন সেটি একমাত্র জলীয় দ্রবণে দান করবে। অন্যথায় সেটি গ্যাসীয় হোক বা কঠিন অবস্থায় হোক বা তরল অবস্থায় হোক, বা সেটা শুধু সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে না, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও সত্য, সেটা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও সত্য। অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করবে শুধুমাত্র কিসে? জলীয় দ্রবণে। সালফিউরিক অ্যাসিড বা যে কোনো ধরনের অ্যাসিড তরল দ্রবণে কেন দান করবে না? কারণ তরল দ্রবণে এই মনে করো এই সালফিউরিক অ্যাসিডটা একটা অণু আকারে থাকবে, এটি হাইড্রোজেন আয়নে বিয়োজিত হবে, যার কারণে কি হবে? সালফিউরিক অ্যাসিড তোমার হাইড্রোজেন লিকুইড অবস্থায় দান করবে না। শুধু হাইড্রোজেন আয়ন না, এই যে লিকুইড অবস্থার এই অণুটা, এই যে লিকুইড অবস্থার এই অণুটা,
এই অণুটা কি করবে? এই অণুটা তড়িৎ পরিবহনও করবে না, এবং হচ্ছে তোমার আহ তড়িৎ বিশ্লেষণও হবে না। তড়িৎ বিশ্লেষণও হবে না। তড়িৎ বিশ্লেষণও হবে না। তো তোমাদের যদি প্রশ্নে থাকে এসিড কখন আয়ন দান করবে, হাইড্রোজেন আয়ন, উত্তর কি হবে? জলীয় দ্রবণে। অ্যাসিড কখন তড়িৎ পরিবহন করবে বা তখন তড়িৎ বিশ্লেষিত হবে? কখন? যখন অ্যাসিডটি জলীয় দ্রবণে থাকবে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আসছে? নেক্সট স্লাইডে দেখো, শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আমরা অ্যাসিডের দুইটা টাইপ এখানে দেখতে পাচ্ছি, একটা শক্তিশালী অ্যাসিড আর একটা কি? দুর্বল অ্যাসিড। এখানে তোমার কিছু সংজ্ঞা দেওয়া আছে। বিয়োজনের হার 100% সম্পূর্ণ বিয়োজিত, বৈশিষ্ট্য জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, আর এখানে আংশিক বিয়োজিত খুবই কম আয়ন তৈরি করবে। এখানে কিছু উদাহরণ দিছে। তো এই জিনিসটাকে আমরা এখানে কি পরের স্লাইডে গিয়ে একটু ভালোভাবে বুঝিনি। আচ্ছা দেখো তো, এটা কি? হাইড্রোক্লোরিক, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে করো হাইচ প্লাস, আর হচ্ছে যে ক্লোরিন মাইনাস। আরেকটা লিখলাম কি? আরেকটা মনে করো কার্বনিক অ্যাসিড। আচ্ছা, এখানে কি? এখানে যেমন এখানে কি চিহ্নটা হচ্ছে একমুখে, আর এখানে চিহ্নটা হচ্ছে তোমার দ্বিমুখী। তো এই একমুখী আর দ্বিমুখী দ্বারা আমরা কি বুঝি? এটা আমরা সবাই জানি, এটা তোমরা এসএসসি তে শিখে আসছো, এটা সম্ভবত তোমরা শিখে আসছো হচ্ছে এসএসসি তে সপ্তম অধ্যায়, এই যে রাসায়নিক বিক্রিয়া নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে শিখে আসছো। যদি কোনো বিক্রিয়া একমুখী চিহ্ন দ্বারা কি থাকে, একমুখী চিহ্ন দ্বারা থাকে, তখন সেটি হবে একমুখী বিক্রিয়া। এটা হচ্ছে একমুখী, আর এটা হচ্ছে তোমার উভমুখী। উপমুখী। তো এটা একমুখী বিক্রিয়া, এটা উভমুখী বিক্রিয়া। তো এটা কেন একমুখী বিক্রিয়া, এটা কেন উভমুখী বিক্রিয়া, আমাদের এটা প্রশ্ন আসতেছে? অবশ্যই আসতেছে। দেখো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একমুখী বিক্রিয়া মানে হচ্ছে যে এই অ্যাসিডটা বিয়োজিত মানে ভেঙে সম্পূর্ণভাবে কি হাইড্রোজেন আয়ন আর ক্লোরিন আয়নে কি হবে? বিয়োজিত হবে সম্পূর্ণভাবে। এটা কিন্তু ব্যাক আসার কোনো ব্যাক মানে ব্যাক আসার কোনো অপশন নেই, কারণ এটা একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি হয়? সবসময় একদিকে চলে, এটা কোনো রিভার্স কোনো প্রসেস থাকে না। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন আর ক্লোরিন আয়নে পরিণত করতেছে। মানে এটা কি সম্পূর্ণভাবে ভেঙে গেছে, এটা কিন্তু আর রিভার্স ব্যাক আসবে না। কিন্তু কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখো, কার্বনিক অ্যাসিড ভেঙে কি হয়েছে? তোমার হাইড্রোজেন আয়ন আর কার্বনেট আয়ন তৈরি করছে। কিন্তু এই হাইড্রোজেন আয়ন আর কার্বনেট আয়ন কিন্তু রিভার্সে আসার সুযোগ আছে, কারণ এটি একটি উভমুখী বিক্রিয়া। এটি একটি কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, সেটা তো আমি লিখেছি এখানে, উভমুখী বিক্রিয়া। ঠিক আছে? তো আমরা এই দুটি ঘটনা থেকে একটা কথা আসতে পারি না? এই যে তোমার কার্বনিক অ্যাসিড, এটি কি হচ্ছে না? এটি সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে না, সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে না। আর উপরেরটা, আর এটা কি? এটা কি সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে, সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হচ্ছে। মানে মোর দেন হচ্ছে তোমার 90% এর উপরে বিয়োজিত হচ্ছে এখানে, মোর দেন 90% উপরে, কোনো কোনো ক্ষেত্রে 100% বিয়োজিত হয়। তো এটা গেল। তো আমাদের একটা পরিচিত অ্যাসিড আছে, কি নাম জানো? এসিটিক অ্যাসিড। যেমন হচ্ছে যে এসিটিক অ্যাসিড CH3COOH, এটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছো। এটাকে যদি আমরা ভাঙি, CH3COO প্লাস হাইড্রোজেন আয়ন, এই যে এখানে যে হাইড্রোজেন আয়ন তৈরি হলো, এসিটিক অ্যাসিড কিন্তু একটা কি দুর্বল অ্যাসিড। কেন দুর্বল অ্যাসিড? কারণ হচ্ছে এখানে এই যে এসিটিক অ্যাসিড একটি উপমুখী বিক্রিয়া, একটি কি বিক্রিয়া এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, উপমুখী বিক্রিয়া আমরা ভালো করে লিখেছি। এটা একটি কি উপমুখী বিক্রিয়া। এখানে এসিটিক অ্যাসিড সম্পূর্ণভাবে কিন্তু বিয়োজিত হচ্ছে না, এখানে হাইড্রোজেন আয়নের বিয়োজন মাত্রা হচ্ছে 0.4%, মানে আধা পার্সেন্ট না, 0.4%। আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজন মাত্রা কত? মোর দেন হচ্ছে 90%, মোর দেন 90%, আর এখানে হচ্ছে 0.4%। কোথায় 90%, কোথায় 0.4%? তার মানে এই যে উপমুখী বিক্রিয়া, এটা হচ্ছে তোমার দুর্বল, এটা কি দুর্বল অ্যাসিড। আর যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে সবল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। তো যে অ্যাসিড তোমার সম্পূর্ণভাবে বিয়োজনে অংশগ্রহণ করবে সেই অ্যাসিড হচ্ছে সবল, আর যে অ্যাসিড সম্পূর্ণভাবে বিয়োজিত হবে না সেটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড। আগের স্লাইডে এই কথাটাই বলছে, দেখো এখানে শক্তিশালী অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড হচ্ছে যার বিয়োজনের হার 100% সম্পূর্ণভাবে বিয়োজিত হয়।
সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। আর বৈশিষ্ট্য কি? জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে। এই যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, ও কি, ও কিন্তু প্রচুর পরিমাণে বিয়োজিত হচ্ছে। এখানে কি হাইড্রোজেন আয়ন প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে এবং কিসে উৎপন্ন হচ্ছে? জলীয় দ্রবণে। আমরা কি বলছিলাম যে অ্যাসিড তখনই বিয়োজিত হবে যখন সেটি জলীয় দ্রবণে থাকবে। তো এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটা কি প্রচুর পরিমাণে বিয়োজিত হচ্ছে, কারণ এটার বিয়োজন মাত্রা হচ্ছে মোর দেন 90%। মোর দেন 90%। এই দেখো জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করবে। আমরা কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমার নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার শক্তিশালী অ্যাসিড। আর দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দেখো এর বিয়োজন কি আংশিক, প্রায় 0.4% বিয়োজিত হয়। মানে হচ্ছে 0.4, কোথায় 90%, কোথায় 0, এটা 100%, মানে 100%ই ধরে, এটা হচ্ছে আদর্শ মাত্রা, বাট মোর দেন 90%ই বিয়োজিত, সব সম্পূর্ণ 100% বিয়োজিত হয় না। তো দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কি বিয়োজন হার আংশিক, প্রায় 0.4% বিয়োজিত হয়। বৈশিষ্ট্য দেখো এখানে, বৈশিষ্ট্য কি আছে? এটি জলীয় দ্রবণে খুব কম পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে, খুব কম পরিমাণে কি তৈরি করে? হাইড্রোজেন আয়ন তৈরি করে। যার কারণে এটি কি সম্পূর্ণভাবে বিয়োজিত না হওয়ার কারণে কি তৈরি করে? খুব কম পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে। যার কারণে এটা হচ্ছে একটি দুর্বল অ্যাসিড। এই যেমন এখানে একটা কি অ্যাসিডের সংজ্ঞা দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, আমি যেটা লিখছিলাম কিছুক্ষণ আগে, মানে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। বেশিরভাগ ক্ষেত্রে জৈব অ্যাসিডটা কি হয়? ইথানোয়িক। বেশিরভাগ জৈব অ্যাসিড কি হয়? দুর্বল অ্যাসিড হয়। এটা মনে রাখবে, বেশিরভাগ জৈব মানে অর্গানিক অ্যাসিড গুলো কি হয়? দুর্বল অ্যাসিড হয়। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা তোমার হচ্ছে অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য নিয়ে জানবো। মানে তোমাকে যদি ওভারঅল অ্যাসিড জিনিসটা কি, এটা যদি বৈশিষ্ট্য লিখতে পারো, তুমি কেমনে বুঝবা এই জিনিসটা একটা অ্যাসিড? আমি এটা লিখছি, অ্যাসিড, অ্যাসিড, এটা হচ্ছে বৈশিষ্ট্য। অ্যাসিডের সর্বপ্রথম বৈশিষ্ট্য কি বলতে পারবে? অ্যাসিডের সর্বপ্রথম বৈশিষ্ট্য, অ্যাসিডের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি কি টক স্বাদ যুক্ত, টক স্বাদ যুক্ত। তারপর সেকেন্ড বৈশিষ্ট্য কি? এটা ক্ষয়কারী। এটা কি করে? ক্ষয়কারী। মানে অ্যাসিড সবসময় কি করবে? তোমার ক্ষয় করবে, ক্ষয়কারী। থার্ড নম্বর বৈশিষ্ট্য কি? লিটমাস, লিটমাস। এখানে হচ্ছে একটা লিটমাসের কাহিনী আছে। এটা তোমরা এসএসসি যখন এসএসসিতে না ক্লাস 10 যখন কেমিস্ট্রি বলছো তখনই জানছো লিটমাস পেপার। লিটমাস পেপার একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা? আমরা অ্যাসিড নাকি ক্ষার এটা নির্ণয় করার জন্য একটা পরীক্ষা করি। এর জন্য আমাদের কি দুই ধরনের কি লাগে? দুই ধরনের পেপার লাগে। মনে করো আমি এখানে একটা পেপার রাখলাম, এখানে মনে করো আমি একটা লাল লিটমাস পেপার রাখি, এখানে মনে করো একটা লাল লিটমাস পেপার। যেগুলো বোতলের মধ্যে থাকে, ক্ষারও বোতলের মধ্যে থাকে, অ্যাসিডও বোতলের মধ্যে থাকে। তো কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা পরীক্ষা করার জন্য আমাদের একটা কি পরীক্ষা আছে? লিটমাস পেপার পরীক্ষা আছে। লিটমাস পেপার পরীক্ষাটা কি? লিটমাস পেপার পরীক্ষা হচ্ছে যদি যদি আমরা অ্যাসিডের মধ্যে, এই যে অ্যাসিড আছে না, অ্যাসিডের মধ্যে যদি আমরা এই নীল নীল লিটমাস পেপারটা ডুবাই, সেটা কিছুক্ষণ পর কিসে পরিণত হবে? লাল লাল লিটমাস পেপারে পরিণত হবে। সেম যদি ক্ষারের মধ্যে ডুবাই, যদি মনে করি এখানে ক্ষার লিখে দিলাম, ক্ষারের মধ্যে ডুবাই, সেটা কিসে পরিণত হবে? নীলে পরিণত হবে। তো আমরা মনে রাখতে পারি কি নীল হচ্ছে অ্যাসিড আর লাল হচ্ছে কি ক্ষার। মানে এখানে, মানে আমি বুঝতে চাচ্ছি যে এখানে যে তোমার নীল কালারের যে লিটমাস পেপার আছে, ওটা যদি আমি অ্যাসিডের দ্রবণে ডুবাই, তাহলে সেটা কি কিসে পরিণত হবে? তোমার লালে পরিণত হবে। আর যদি লাল কালারের যে লিটমাস পেপার আছে, এটা যদি আমি ক্ষার দ্রবণে ডুবাই, সেটা কিসে পরিণত হবে? নীলে পরিণত হবে। এখানে আমরা একটা ছন্দ দিতে পারি, যেমন মনে করো খালা, খালা, যেমন আমাদের আম্মুদের বোনদেরকে কি বলা হয়? খালা বলা হয়। এখানে আমি কি লিখি? এনি খালা, এনি খালা। এ দিয়ে কি অ্যাসিড, অ্যাসিড কিসে পরিণত হবে? নীল। মানে অ্যাসিডে যদি তুমি নীল লিটমাস পেপার ডুবাও, সেটা কিসে পরিণত হবে? লালে। খাতে কি ক্ষার, ক্ষার যদি তুমি কি খাদ্য দ্রবণে তুমি লাল লিটমাস পেপার ডুবাও, সেটা কিসে পরিণত হবে? নীলে পরিণত হবে। তো আই থিঙ্ক এই পোর্শনটা তোমরা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, আমাদের দ্রবণের মধ্যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা পরীক্ষা করার জন্য আমাদের কি আছে? লিটমাস পেপার নামে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষায় যদি অ্যাসিড দ্রবণে আমরা যদি নীল কালারের লিটমাস পেপার ডুবাই, তাহলে সেটা কিসে পরিণত হবে? লালে পরিণত হবে। ক্ষার দ্রবণে যদি আমরা লাল কালারের লিটমাস পেপার ডুবাই, সেটা কিসে পরিণত হবে? অ্যাসিডে পরিণত হবে। আমরা এটা মনে রাখার জন্য এখানে একটা ট্রিক্স ইউজ করছি। কি ট্রিক্স? এনি খালা। এটা হচ্ছে অ্যাসিড, নিতে হচ্ছে নীল। অ্যাসিড দ্রবণে নীল লিটমাস পেপার ডুবালে সেটি লালে পরিণত হয়, ক্ষার দ্রবণে লাল লিটমাস পেপার ডুবালে সেটি নীলে পরিণত হয়। আই থিঙ্ক এটা ক্লিয়ার। আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে তোমার কি, এরপর হচ্ছে অ্যাসিড। অ্যাসিড সবসময় ধাতুর সাথে বিক্রিয়া কি করে? ধাতুর সাথে বিক্রিয়া করে
হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই যেমন হচ্ছে এখানে দেখো, কই কই গেল, এই যেমন হচ্ছে এখানে, এই দেখো জিঙ্ক হচ্ছে কি একটা ধাতু, সালফারিক অ্যাসিড কি একটা অ্যাসিড, তো জিঙ্ক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই দেখো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, হ্যাঁ করছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। সেম ভাবে এখানে কি হবে, তাহলে অ্যাসিড কি করবে, অ্যাসিড যদি ধাতুর সাথে বিক্রিয়া করে সেটা কিসে পরিণত হবে, ধাতুর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যদি অ্যাসিড অ্যাসিড যদি কার্বনেট কোনো মেটাল ধাতুর সাথে, কার্বনের মেটাল যৌগের সাথে, এম দিয়ে কি মেটাল বা ধাতু, মানে কার্বনেট কোনো মেটাল যৌগের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে। এছাড়া আরেকটা জিনিস আছে, অ্যাসিড যদি ক্ষারকের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, লবণ ও পানি। এটা হচ্ছে একদম ক্লাস 8 থেকে আছে এই জিনিসটা, যে অ্যাসিড যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে সেটা কি উৎপন্ন করবে, লবণ এবং পানি, লবণ এবং পানি। এবং কি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে লবণ ও পানি উৎপন্ন করবে, এখানে কি বিক্রিয়া হচ্ছে জানো, এখানে হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। তো আমাদেরকে যদি অ্যাসিড জিনিসের মানে অ্যাসিডের যদি বৈশিষ্ট্য বলতে বলে তাহলে আমরা কি কি বলবো, অ্যাসিড হচ্ছে তোমার টক স্বাদযুক্ত। অ্যাসিড কি করে, ক্ষয় করে। অ্যাসিড লিটমাস পেপার পরীক্ষায় নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে কি করে, লাল করে। অ্যাসিড অ্যাসিড যদি ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস। অ্যাসিড যদি ধাতু কার্বনেটের সাথে বিক্রিয়া, ধাতু কার্বনেট যৌগের সাথে বিক্রিয়া তাহলে কি উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। অ্যাসিড যদি ক্ষারকের সাথে বিক্রিয়া করে তাহলে কি লবণ এবং পানি উৎপন্ন করবে, এবং এই বিক্রিয়াটাই কি বলা হয়, প্রশমন বিক্রিয়া বলা হয়। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি লিখছে, নেক্সট স্লাইডে লিখছে তোমার হচ্ছে ক্ষারক বনাম ক্ষার। এখন অনেকে মনে করে কি, অনেকে মনে করে হচ্ছে ক্ষারক আর ক্ষার হচ্ছে সেম জিনিস। না, এই দুইটা হচ্ছে কখনো সেম জিনিস না। এখান থেকে আমাদের কেমিস্ট্রি, আমি তোমাদের কাছে কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস নিয়েছি, এখান থেকে আমাদের কেমিস্ট্রির সবচেয়ে বিখ্যাত একটা লাইন আছে, মানে এটাকে বলা হয় কেমিস্ট্রি বিখ্যাত উক্তি বলে না। এই কেমিস্ট্রি সবচেয়ে বিখ্যাত উক্তি আসছে কোথা থেকে, এই কেমিস্ট্রি সবচেয়ে বিখ্যাত উক্তি আসছে এই একটা স্লাইড থেকে। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা আমি এখানে লিখি, সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন, সকল কার ক্ষারক কিন্তু সকল ক্ষারক কি ক্ষার নয় কেন। এটা হচ্ছে যে তোমার প্রশ্ন, এটা হচ্ছে কেমিস্ট্রি। তোমরা এতদিন যদি কেউ ভালোভাবে পড়াশোনা করে থাকো এই প্রশ্ন তোমরা অনেকবার দেখছো, অনেকে এটা বারবার মুখস্থ করে গেছে, কিন্তু আজকে আমরা এটার কারণটা বলবো, কেন সকল কার ক্ষারক কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। আগে আমরা আসি, একটা স্লাইড নিই, আগে আমরা আসি কি ক্ষারক। এখানে আমরা একটা ভাগ করি, এখানে ভাগ করছি। আমরা এক পাশে লিখবো তোমার, এক পাশে লিখবো হচ্ছে যে কি ক্ষারক বা বেস, আরেক পাশে লিখবো কি ক্ষার বা অ্যালকালি বলে, ইংলিশে কি বলে, অ্যালকালি বলে। তো ক্ষারক কি, ক্ষারক আছে যত ধাতু আছে, যত কি আছে ধাতু আছে তার সাথে কি অক্সিজেন বা হাইড্রোক্সিল আয়ন যোগ আকারে। আর ক্ষার কি, ক্ষার হচ্ছে যে সকল যৌগ পানিতে কি হয়, দ্রবীভূত হয়, যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। তো এখানে আমরা কয়েকটা ক্ষারকের এক্সাম্পল লিখতে পারি, যেমন হচ্ছে যে তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর পটাশিয়াম অক্সাইড, তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড, মনে করো ক্যালসিয়াম অক্সাইড, তারপর কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে কই গেল, এই যে জগৎ এখানে যে এইগুলো আছে, এখানে এই বক্সের মধ্যে যা আছে তার সবই কি, তার সবই পানিতে কি হবে, দ্রবীভূত হবে, দ্রবীভূত হবে।
তো এই বক্সের ভিতরে যা আছে তা সব কি হবে, পানিতে দ্রবীভূত হবে। আমি লেখাটা একটু ভালো করে বলছি, লেখাটা একটু ভালো করে, পানিতে দ্রবীভূত হবে। তো এটা যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে এটা কি ক্ষার না? আমি ক্ষারের সংজ্ঞা কি বলছি, যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হবে। তাহলে যদি এই পার্টটা যদি পানিতে দ্রবীভূত, ক্ষারকের এই পার্টটা যদি পানিতে দ্রবীভূত হয়, তাহলে এটা কি ক্ষারকের গ্রুপের সদস্য বলা যায়? সরি, ক্ষার গ্রুপের সদস্য বলা যায়? যদি ক্ষারকের এই পার্টটা যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে এটা কি ক্ষার গ্রুপের সদস্য বলা যায়? অবশ্যই বলা যায়। কিন্তু এখানে যে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে যে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আছে, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, এগুলো কি পানিতে দ্রবীভূত হয়? উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে না, এগুলো পানিতে দ্রবীভূত হয় না। তাই এই যে ক্ষারকের এই গ্রুপের সদস্যরা, এদেরকে ক্ষার বলা যাবে? অবশ্যই না। এদেরকে কি বলা যাবে না? এদেরকে ক্ষার বলা যাবে না। তো আমরা আবার বলি, এই যে তোমার সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে পার্টটা আছে, এই পার্টের এই গ্রুপে মানে বক্সের ভিতরে যারা আছে তারা সবই কি পানিতে দ্রবীভূত হয়, যার কারণে এরা কি ক্ষার, ক্ষার গ্রুপের সদস্য বলা যায়। কিন্তু ক্ষারকে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কি নয়, পানিতে দ্রবীভূত হয় না, যার কারণে ক্ষারকের এই পার্টটাকে আমরা কি বলতে পারবো না, ক্ষার বলতে পারবো না। তাই কেমিস্ট্রির যে লাইনটা আছে, যে সকল ক্ষার ক্ষারক, এই যেমন এই যে এই যেগুলো যেগুলো পানিতে দ্রবীভূত হয় এগুলো ক্ষারক না? এই অংশগুলো ক্ষারক বলা হয় না? অবশ্যই বলা হয়। তাহলে কি এটাকে যেমন ক্ষারকও বলা হয় এবং তেমনই কি বলা হয়, ক্ষারও বলা হয়। তাহলে কি সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। আই গেস এতক্ষণে তোমরা, আমি বুঝাতে তোমাদেরকে সক্ষম হয়েছি। আর যদি না বুঝে থাকো তোমরা ভিডিওটা একটু টেনে দেখিও। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা পড়াশোনা করবো কি নিয়ে? আমরা পড়াশোনা করবো তোমার পিএইচ নিয়ে। আমরা পড়াশোনা করবো তোমার পিএইচ নিয়ে। পিএইচ কি? পিএইচ হচ্ছে একটা স্কেল। এটা হচ্ছে 1909 সালে, 1909 সালে বিজ্ঞানী সোরেনসন এই স্কেলটা আবিষ্কার করে। এই স্কেলটাকে বলা হয় পাওয়ার অফ হাইড্রোজেন। এটা হচ্ছে এমন একটা স্কেল যেটা 0 থেকে 14 পর্যন্ত কি থাকে, দাগান্বিত থাকে। এই 0 থেকে 14 পর্যন্ত দাগান্বিত যে সংখ্যাগুলো আমরা পাবো, যে সংখ্যাগুলো আমরা পাবো, এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন এসিড কতটা তীব্র, কোন ক্ষার কতটা তীব্র। আবার বলি, এই যে বিজ্ঞানী সোরেনসন যে পিএইচ স্কেলটা আবিষ্কার করছে, এটা 0 থেকে 14 পর্যন্ত কি থাকে, দাগান্বিত অবস্থায় থাকে। এই 0 থেকে 14 পর্যন্ত দাগান্বিত অবস্থায় থাকে। এখানে কি 1 2 3 4 5 6 থেকে একদম কি 14 পর্যন্ত আছে। এই যে 0 থেকে যে সংখ্যাগুলো শুরু হয়েছে 14 পর্যন্ত, এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো কি কোন এসিড কতটা অম্লীয় আর কোন ক্ষারক কতটা ক্ষারীয়। বুঝছো, অম্লীয় মানে কি, মানে এসিডের তীব্রতা কতটুক আর এই ক্ষারের তীব্রতা কতটুক, এটা আমরা কেমনে বুঝবো, এই স্কেলের সংখ্যাগুলোর মাধ্যমে বুঝবো। তো আমরা এই স্কেলটা কেন আবিষ্কার করছি? এই স্কেলটা আবিষ্কার করার একমাত্র কারণ হচ্ছে কি, একমাত্র কারণ হচ্ছে এই যে তোমার হাইড্রোজেন যে আয়ন যেটা থাকে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিসে থাকে তোমার, দশমিকে থাকে। কিসে থাকে? দশমিক। মানে এক্সপেরিমেন্ট যদি আমরা করি বা পরীক্ষার মাধ্যমে জানবো, সবগুলো কিসে থাকে, দশমিক থাকে। তাই আমাদের হিসাব নিকাশের সুবিধার্থে, হিসাব নিকাশের সুবিধার্থে আমরা কি আবিষ্কার করছি, এই পিএইচ এর স্কেল আবিষ্কার করছি, যাতে এটা আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারি। কি সংখ্যায়? পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে পারি। তো এই পিএইচ এর আমাদের একটা কি আছে, সমীকরণ আছে। এই পিএইচ এর আমাদের একটা কি আছে, সমীকরণ আছে। এই দেখো এই সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে কি পিএইচ এর। এই সমীকরণের মাধ্যমে, এই সমীকরণের মাধ্যমে কি, এই সমীকরণের মাধ্যমে আমরা কি এই পিএইচ এর মানটা বের করবো। পিএইচ বলো অথবা পিওএইচ এর ক্ষেত্রে কি হয়, আমি এখানে পিওএইচ লিখি, লিখবো এখানে লিখি, এখানে লিখি পিওএইচ। পিওএইচ কে লেখা যায়, পিওএইচ কে লেখা যায় মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। তো এখানে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি হবে, এই ঘনমাত্রার মাধ্যমে আমরা পিএইচ এর মান আর পিওএইচ এর মান বের করতে পারবো। এখানে আমাদের নিচে কিছু জিনিস লিখছে, তোমরা দেখো। বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10^7, তাহলে এর পিএইচ হবে 7। আমরা এখানে 7টাকে কি ধরছি, 7টা হচ্ছে নিরপেক্ষ। মানে এই স্কেলের কোন দ্রবণের মান যদি 7 আসে, তাহলে সেটা কি এসিডিকও নয়, মানে অম্লীয় নয়, বা ক্ষারকীয় নয়। অম্লীয় নয় আর কি ক্ষারকীয় নয়, এটা কি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থায় থাকবে। সম্পূর্ণ কি অবস্থায়, নিরপেক্ষ। হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ। তো আমরা, তো এই 7টাকে কেন নিরপেক্ষ ধরা হয়েছে, এই 7টাকে কেন নিরপেক্ষ ধরা হয়েছে, সেটা আমরা একটা কারণ জেনে, সেটা কারণটা জেনে নিই।
মনে করো এখানে আমি কি নিলাম, এখানে আমি একটা, এখানে আমি মনে করো একটা বিশুদ্ধ পানি কিনেছি, এখানে মনে করো পানি আছে, বিশুদ্ধ পানি আছে। এই বিশুদ্ধ পানির হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে কত, 10⁻⁷। এখন এই 10⁻⁷ কিসে পাইছে, 7⁻⁷, এটা হচ্ছে পরীক্ষিত মান, এবার এক্সপেরিমেন্টের মাধ্যমে পাইছে, এটা পরীক্ষিত মান। তো আমরা এই জিনিসটাকে এই সমীকরণে বসে দেখি, পিএইচ পিএইচ সমীকরণে বসে দেখি, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, তো মাইনাস লগ 10⁻⁷। এটা যদি তুমি ক্যালকুলেটরে দাও, কিসে দাও, ক্যালকুলেটরে দাও, তাহলে দেখবে 7। আমাকে বলো পানি কি ক্ষারকীয় বা অম্লীয়, পানির স্বাদ কি টক, বা পানির স্বাদ কি কটুযুক্ত, মানে ওটা কি বলে ক্ষারযুক্ত, না। বিশুদ্ধ পানির স্বাদ কখনোই টক হয় না, কখনো ক্ষারকীয় হয় না। এবং বিশুদ্ধ পানি মানে এখানে কোনো ধরনের লবণ বা কোনো ধরনের জৈব বা অণুজীব কোনো কিছু মিক্স অবস্থায় নেই, একদম টোটালি বিশুদ্ধ পানি। এই টোটালি বিশুদ্ধ পানি যদি আমি পিএইচ বের করি তাহলে কি আসছে, স্বাদ আসছে। তো বিশুদ্ধ পানির স্বাদও টকযুক্ত নয়, বা এটি স্বাদ ক্ষারীয় নয়। তো বিশুদ্ধ পানি কি আমরা নিরপেক্ষ বলতে পারি না, মানে বিশুদ্ধ পানি অম্লীয় না, বিশুদ্ধ পানি কি ক্ষারকীয় না, এবং বিশুদ্ধ পানি পিএইচ 7। তো বিশুদ্ধ পানি পিএইচ যেহেতু 7 পাইছি, তার মানে আমরা এখানে আদর্শ মানদণ্ডে 7টা কি হিসেবে ধরি, নিরপেক্ষ হিসেবে ধরি, 7টা কি হিসেবে ধরি, নিরপেক্ষ হিসেবে ধরি। এখন মানে এই যেমন হচ্ছে এখানে দেখো, এই যে পানি, এই যে পানি, পানির এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কিসে থেকে আসে, H+ থেকে, এবং এই যে অক্সিজেন ও, এটা আসে খাত থেকে বা হাইড্রোক্সিল থেকে। আমি যদি পানির অণুকে ভাঙি, পানির অণুকে ভাঙলাম, পানির অণুকে ভাঙলে আমি পাবো H+OH-, H+OH-, এই Hটা আসে কিসে থেকে, এসিড থেকে পানি, এবং এই খাতটা আসে কিসে থেকে, খাত OH থেকে আসে, মানে হাইড্রোক্সিল আয়নটা আসে খাত থেকে। তো এই দুইটা কি আছে, সাম্য অবস্থায় আছে। এই সাম্য অবস্থায় থাকার কারণে পানির পিএইচ 7 আসে এবং পানি কি হয়, নিরপেক্ষ হয়। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদেরকে জানতে হবে কোন দ্রবণ, কোন দ্রবণ কতটুকু, কতটুকু অ্যাসিডিক, এটা আমরা কেমনে জানবো, ওই যে আমাদের সূত্র আছে এখানে, যে আমাদের সূত্র আছে, আমরা দুইটা ম্যাথ করে ফেলি। তাহলে তোমাদেরকে আমরা দুইটা ম্যাথ করে, এগুলো হচ্ছে তোমাদের ইন্টার লাইফের এমসিকিউ তে, মানে কোন চ্যাপ্টার বলা যায়, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রাসায়নিক চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ যখন তুমি যাবা তখন দেখবা পিএইচ এর কিছু ম্যাথ আছে, এগুলো সব মতো এমসিকিউ তে আসে। তো এখানে কিছু ম্যাথ আমি করাই দিই তোমাদের, কিছু না দুইটা, শুধু অনেক সোজা ম্যাথ, দুইটা ম্যাথ করাবো। মনে করো আমি এখানে কি নিলাম, এখানে এখানে আমি কি দুইটা পাত্র দিচ্ছি, এখানে একটা, এখানে একটা, দুইটা পাত্র। একটা পাত্রে আছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা পাত্রে আছে তোমার কি সালফিউরিক অ্যাসিড। দুইটার হাইড্রোজেনের ঘনমাত্রা, দুইটা হাইড্রোজেনের ঘনমাত্রা ধরলাম, কত ধরা যায়, ধরি দুইটা হাইড্রোজেনের ঘনমাত্রা 0.001, এটারও সেম, এটারও সেম ধরি 0.001। তো আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙি, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে পাওয়া যাচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরিন আয়ন। তো এটার যেহেতু ঘনমাত্রা, এটার যেহেতু ঘনমাত্রা কি, সরি সরি, এখানে এটা মুছে দিই, wait। আমি শুধু এই ফুল দ্রবণটার ঘনমাত্রা, এটা শুধু হাইড্রোজেন নয়, ফুল দ্রবণের ঘনমাত্রা কি 0.1 মোলার, 0.1 মোলার, এখানে ফুল দ্রবণের ঘনমাত্রা কি 0.001 মোলার, এই ফুল দ্রবণটা ঘনমাত্রা। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা কত পাইছি, 0.001। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে 0.001, এবং ক্লোরিন, ক্লোরিনের আয়নের ঘনমাত্রা কি হবে 0.001। তো আমরা পিএইচ এর যে সমীকরণটা পাইছি, পিএইচ এর সমীকরণে হাইড্রোজেন আয়নের মাত্রাটা বসাই দিই, মাইনাস লগ 0.001, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 10⁻3। তাহলে এখান থেকে পিএইচ এর মান কত আসছে, এখান থেকে পিএইচ এর মান আসছে 3। এখন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আসি, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আসি, সালফিউরিক অ্যাসিডকে যদি আমি ভাঙি, সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা কি বিয়োজিত করি তাহলে কি পাই, 2H+ আর সালফেট আয়ন। তো সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা কি ছিল 0.001 মোলার, কিন্তু 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 আমাদের এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি 0.001 মোলার হবে না।
কেননা কারণ এখানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে, এখানে হাইড্রোজেন আয়ন আছে দুইটা, তাই এটা ঘনমাত্রা কি হবে 2 × 0.001, মানে এটা ডবল হয়ে যাবে 0.002। তো আমি এখানে পেয়ে আবার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বসাই দিই। এটা যদি আমরা এখন ক্যালকুলেটারে হিসাব করি, ক্যালকুলেটারে হিসাব করলে এটার মান আসবে তোমার 2.69। আচ্ছা এখানে একটা দেখো, সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান কত আসছে 2.69, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান কত আসছে 3। তো সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান কম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান সালফিউরিক অ্যাসিড থেকে কিঞ্চিত বেশি। তো আমাকে বলো কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী। অ্যাসিডটা সবচেয়ে, আমরা অ্যাসিড কখন আমরা বুঝবো কোন জিনিসটা অ্যাসিড, যদি সাতের এখানে চলে আসে, আমি এগুলো মুছে দিই, যদি সাতের থেকে নিচে যায়, মানে সাতের নিচে যায়, সাতের নিচে গেলে সেটা কি হবে, সাতের যত নিচে যাবে সেটা তত বেশি কি হবে অ্যাসিড হবে, সাতের যত উপরে যাবে সেটা তত বেশি কি হবে ক্ষার হবে। তো আবার বলি, সাত তো নিরপেক্ষ মান, সাতের যত নিচে যাবে সেটা হবে অ্যাসিড, সাতের যত উপরে যাবে সেটা হবে ক্ষার। তো এখানে আমরা গাণিতিকভাবে দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার পিএইচ এর মান 3, কিন্তু সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান কত 2.69। তার মানে সালফিউরিক অ্যাসিড পিএইচ এর মান আরো ডান দিকে, মানে আরো ডান দিকে, আরো এই পাশে, মনে করো এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান, এখানে হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান। কোন অ্যাসিডের পিএইচ এর মান যত বেশি ছোট হবে সে অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে, তত বেশি অ্যাসিডিক হবে। আমি আবার বলছি, কোন অ্যাসিডের পিএইচ মান যত বেশি ছোট হবে সেটি তত বেশি শক্তিশালী হবে, তত বেশি কি হবে অ্যাসিডিকও হবে। সেম ক্ষেত্রে হচ্ছে যে তোমার ক্ষারকের ক্ষেত্রে, ক্ষারকের পিওএইচ এর মান যত বেশি হবে সেটা তত বেশি শক্তিশালী ক্ষারক হবে, আর যত কম হবে সেটা কম শক্তিশালী ক্ষারক হবে। মানে উল্টাটা, এখানে হচ্ছে রিভার্স প্রসেস করবে এসিডের ক্ষেত্রে। এসিডের ক্ষেত্রে যদি পিএইচ এর মান ছোট হয় তাহলে সেটা সবচেয়ে বেশি এসিডি হবে, মানে অনেক বেশি শক্তিশালী এসিড হবে। আর ক্ষারকের ক্ষেত্রে পিএইচ এর মান বেশি হলে কি হবে, ক্ষারকটা শক্তিশালী হবে। তো আমরা এখানে প্রমাণের মাধ্যমে দেখে ফেলছি। সেম তুমি পিওএইচ এর মানও বের করতে পারবা, সেম ওয়েতে, মানে কোনো ডিফারেন্স নেই, সেম ওয়েতে তুমি পিওএইচ এর মানও বের করতে পারবে। অথবা তুমি যদি পিএইচ এর মান জেনে ফেলো তাহলে তুমি পিওএইচ এর মান ইজিলি বের করতে পারবে। কেমনে বের করতে পারবে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার পিএইচ যোগ পিওএইচ ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 বার 3 বার পিএইচ 14। পিএইচ আর পিওএইচ দুটো যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত আসবে, তাহলে মান আসবে 14। তাহলে তুমি যদি পিএইচ এর মান জেনে গেছো, তুমি পিএইচ এর মান কত জেনে গেছো 3 জেনে গেছো, তাহলে পিওএইচ এর মান কত হবে, পিওএইচ এর মান হবে 14 থেকে 3 বাদ দিলে কত 11, তাহলে পিওএইচ এর মান 11। সেম ক্ষেত্রে এখানেও তোমার হচ্ছে কি 14 থেকে 2.69 বিয়োগ দেবা, 14 থেকে 2.69 বিয়োগ দেওয়া যেটা পাবা সেটা কি হবে পিওএইচ হবে। এখন আসি আমরা নির্দেশকে, এখন আসি আমরা নির্দেশকে। নির্দেশক জিনিসটা কি, নির্দেশক, এই নির্দেশক জিনিসটা হচ্ছে তোমার, দাঁড়াও দাঁড়াও, এই নির্দেশক, এই নির্দেশক জিনিসটা হচ্ছে তোমার কোনটি অ্যাসিড বা কোনটি ক্ষার, মানে এটা আইডেন্টিফিকেশন করার জন্য, এটার আইডেন্টিফিকেশন করার জন্য আমরা কি বের করে কি ব্যবহার করে থাকি, নির্দেশক ব্যবহার করি। নির্দেশক কি করবে, রং পরিবর্তন করে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারকে নির্দেশ করবে। যেমন হচ্ছে আমরা লিটমাস পেপার ব্যবহার করছিলাম, লিটমাস পেপারে কি করে, অ্যাসিড যদি, অ্যাসিডে যদি আমি নীল লিটমাস পেপার ডুবাই সেটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে, তার মানে বুঝতে পারবো কি ওইটা, ওই দ্রবণটা হচ্ছে অ্যাসিডের। সেম ভাবে হচ্ছে কি আরো অনেক ধরনের দ্রবণ, যেমন মিথাইল অরেঞ্জ, ইউনিভার্সাল ইন্ডিকেটর, এরকম আরো অনেক ইন্ডিকেটর আছে। তুমি অধ্যায় 4 যখন যাবা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ইন্টারে, তখন মিথাইল অরেঞ্জ নিয়ে দেখতে পাবে। এমনকি তোমাদের ল্যাব, মানে যখন ল্যাব হবে তখন ল্যাব ক্লাসে তোমরা মিথাইল অরেঞ্জের ব্যবহার দেখবে, মানে টাইট্রেশন করাবো যেটাকে বলে। ইন্টার লাইফে তোমরা ল্যাবে গিয়ে দেখবা টাইট্রেশন হচ্ছে, ওই টাইট্রেশনে তোমরা মিথাইল অরেঞ্জের সাথে পরিচিত হবে। এখন এতটুকু জেনে রাখো, মিথাইল অরেঞ্জ হচ্ছে একটা নির্দেশক। কিরকম নির্দেশক, এই নির্দেশকটা হচ্ছে তোমার নিজে রং পরিবর্তন করে ওই দ্রবণটা কি এসিডের দ্রবণ নাকি ক্ষারের দ্রবণ ওটা তোমাকে বুঝাবে। এখন আমাদের হিউম্যান বডিতে, মানে আমাদের হিউম্যান বডিতে কি আছে, পিএইচ আছে, মানে হিউম্যান বডিতে রক্তের পিএইচ কত, আমাদের হিউম্যান বডিতে রক্তের পিএইচ হচ্ছে 7.43, 7.43, মানে নিরপেক্ষ থেকে সামান্য বেশি, নিরপেক্ষ থেকে সামান্য বেশি। তো আমাদের রক্তে কি কি দ্রবণ বলা হয় জানো, বাফা দ্রবণ বলা হয়। কি দ্রবণ, বাফা দ্রবণ বলা হয়, বাফার দ্রবণ বলা হয়। এই তোমাদের বাফা দ্রবণ নিয়ে অধ্যায় 4 একটা বিস্তারিত আলোচনা আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে। আমি সামান্য কিছু জানিয়ে রাখি, সামান্য কিছু জানিয়ে রাখি বাফা দ্রবণটা।
মনে করো বাফার দ্রবণ। বাফার দ্রবণের কাজ হচ্ছে কি জানো? বাফার দ্রবণের কাজ হচ্ছে তোমার পিএইচ কে স্টেবল রাখা। পিএইচ কে স্টেবল রাখা। পিএইচ কে স্টেবল কেন রাখতে হয়? মনে করো এখানে যে আমাদের হিউম্যান বডিতে যে একটা পিএইচ এর মান দেওয়া আছে 7.43। হিউম্যান বডিতে পিএইচ এর মান কত? হিউম্যান বডিতে পিএইচ এর মান হচ্ছে 7.43। এই 7.43 থেকে যদি সামান্য বেশিও হয় বা কমও হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের তৎক্ষণাৎ মৃত্যু ঘটবে। আর অনেক ধরনের সমস্যা হবে। মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুই হয়। যদি পিএইচ এর মান, রক্তের পিএইচ এর মান একটু এদিক সেদিক হয়, তাহলে কি হয়? মৃত্যু হয়ে যায়। তো আমাদের রক্তকে কেন বাফার দ্রবণ বলা হয়েছে? রক্ত কি করে? ওই পিএইচ যে 7.43 ওই মানটা সবসময় কি রাখে? স্টেবল রাখে। কারণ আমরা হচ্ছে বিভিন্ন আমাদের যেমন পেটে, আমাদের পেটে পিএইচ এর মান কত? আমাদের পেটে পিএইচ এর মান হচ্ছে 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মান বলছি আমি, আমি জানি না। মানে এটা এক বা দুইয়ের মধ্যে আছে, এক বা দুইয়ের মধ্যে আছে আমাদের কি পাকস্থলীতে। আমাদের পাকস্থলীতে পেয়ে যাবে হচ্ছে 1 থেকে 2, মানে আমাদের পাকস্থলী প্রচুর পরিমাণে এসিডিক। বুঝতেছো? আমাদের পাকস্থলী কিন্তু প্রচুর এসিডিক। তো আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতেছি, বিভিন্ন ধরনের, তারপর তোমার পানিও খাচ্ছি। তো ওই পানিগুলোকে এসিডিক আমাদের রক্তের সাথে যাচ্ছে, আমাদের রক্তের সাথে মিশতেছে, ওই খাবারগুলো যেগুলো খাচ্ছি আমাদের রক্তের সাথে মিশতেছে। তো বাফার দ্রবণের কাজ হচ্ছে তোমার যদি এই দ্রবণে সামান্য পরিমাণ কি এসিডও অ্যাড করো বা ক্ষার অ্যাড করো, তাহলে কি করবে? এটা পিএইচ এর মানকে কি করবে না? পরিবর্তন করবে না। পিএইচ এর মানকে পরিবর্তন করবে না। মনে করো এখানে আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে পড়ছিলাম, এখানে যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ছিলাম, এখানের সাথে যদি আমি কোনো ধরনের ওএইচ বা সরি ওএইচ না, এখানে যদি আমরা আবার কি হাইড্রোজেন আয়ন যোগ করতাম, তাহলে এটার পিএইচ এর মান কি হতো? এর পিএইচ এর মান কি হতো? পরিবর্তন হতো। পরিবর্তন হতো। কিন্তু বাফার দ্রবণে কি হয়? বাফার দ্রবণে বাফার দ্রবণে আমরা যদি হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড অ্যাড করি, হাইড্রোক্সিল আয়ন বা ক্ষার অ্যাড করি, তাহলে সেটা কি করবে না? সেটা এই যে 7.43 পিএইচ যেটা আছে এটা পরিবর্তন করবে না। এটা যেরকম আছে ওরকমই রেখে দেবে। তো বাফার দ্রবণ নিয়ে আমি তোমাকে স্বল্প কিছু ধারণা দিলাম। বুঝলেও সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই। মানে মানে যারা তো বুঝে তারা তো বুঝে গেছে, আর যারা বুঝবে না এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। তুমি সেটা একটু মনে রাখো, বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে যদি আমি অ্যাসিড অ্যাড করি বা ক্ষার অ্যাড করি, সেটা কি করবে না? এটা পিএইচ এর মান তোমার পরিবর্তন করবে না। তো আমরা এখন হচ্ছে নেক্সট স্লাইডে যাই। মানে বাফার দ্রবণ হচ্ছে তোমার পিএইচ স্টেবল করা। নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে আমাদের কিছু কথা বলছে বিশুদ্ধ পানিতে। বিশুদ্ধ পানিতে পিএইচ হচ্ছে কত? 7। এটা আমরা বের করছি পিএইচ কেন 7 বিশুদ্ধ পানিতে। নিখুঁত এসিড বা ক্ষার সমাধান উদাহরণ, হ্যাঁ গেল। প্রকৃতিতে যখন বৃষ্টি যখন মাটিতে ও পাথরের উপর দিয়ে বয়ে যায়, তখন এটি নানা ধরনের লবণ ও খনিজ পদার্থ শোষণ করে। এই দ্রবীভূত রাসায়নিক পদার্থগুলো পানির চরিত্র বদলে দেয়। এখানে কি বলছে? যখন আমাদের এখানে বৃষ্টি পড়ে, এই যে আমাদের বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, এগুলো অনেক পাথর দিয়ে, পাথর বয়ে, তারপর হচ্ছে যে রাস্তা বয়ে কিসে যায়? সমুদ্রে যায়। কিসে যায়? সমুদ্রে যায়। তো সমুদ্র থেকে তো আমাদের যত যত পানি সাপ্লাই সব সমুদ্র থেকে আসতেছে, মানে মেইন সোর্স হচ্ছে সমুদ্র থেকে সব আসতেছে। সমুদ্র থেকে বা কোনো নদী থেকে কি আসতেছে? মেইন সোর্স হচ্ছে ওখান থেকে তো আসতেছে সব। তো এখানে যে এত কিছু যে তোমার বৃষ্টির পানি পড়তেছে, সমুদ্র থেকে পড়তেছে, সমুদ্র থেকে পরে নদীতে যাচ্ছে, এগুলো আবার আমরা আসতেছে। তো এগুলো বিভিন্ন রকমের লবণ টবণ অনেক কিছু মিক্স করে আসতেছে না? সেটা কি করে জানো? সেটা হচ্ছে তোমার পানির যে বিশুদ্ধতা যেটা আছে, পানি বিশুদ্ধতা যেটা আছে ওটা পরিবর্তন করে দেয়। পানি বিশুদ্ধতা কি করে? পরিবর্তন করে। পরিবর্তন করে। এখান থেকেই এই কনসেপ্ট থেকে আমাদের আসছে কি? ক্ষরতা। এই কনসেপ্ট থেকে কি আসছে আমাদের? এই কনসেপ্ট থেকে আমাদের আসছে ক্ষরতা। ক্ষরতা জিনিসটা কি? মনে করো মাঝে মধ্যে আছে না, অনেক সময় আমরা কি সাবানের সাথে পানি মিক্স করে কি ফেনা তৈরি করি না? অনেক সময় এমন একটা অবস্থা দেখবা, যখন সাবানের মধ্যে তুমি পানি অনেক দিচ্ছ কিন্তু কি তৈরি হচ্ছে না? তোমার ফেনাটা তৈরি হচ্ছে না। মানে অনেক পানি দিচ্ছ কিন্তু কেন ফেনা তৈরি হচ্ছে না? এই ফেনাটা কেন তৈরি হচ্ছে না? এই ফেনাটা তৈরি হচ্ছে না কিসের কারণে? ক্ষরতার কারণে। ক্ষরতা মানে হচ্ছে ওয়াটার হার্ডনেস। ওয়াটার হার্ডনেস জিনিসটা কি? আমাদের বিশুদ্ধ পানিতে যখন বিশুদ্ধ পানিতে যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রনের লবণ দ্রবীভূত হয়, তখন সেটাকে আমরা কি বলি? ক্ষর পানি বলি। পানিতে যখন কি দ্রবীভূত হয়? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রনের লবণ। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের লবণ যদি দ্রবীভূত হয়, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা ক্ষর পানি বলি। তো এটা সিমটমস কি? এটা সিমটমস হচ্ছে ক্ষর পানিতে যদি আমরা সাবান কষি, তাহলে কি তৈরি হবে না? ফেনা তৈরি হবে না। এই ফেনা তৈরি হবে না, এই ফেনাটা তৈরি হবে না সাবানের মধ্যে। সাবানের মধ্যে ফেনা তৈরি হবে না যদি ক্ষর পানি থাকে। তো আমাদের এই ক্ষরতাটা দূর করতে হবে না? এই ক্ষরতা দূর করার উপায় আছে। তার আগে আমরা জানতে হবে ক্ষরতা কয় ধরনের। ক্ষরতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে কি স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কি? এটা হচ্ছে যে তোমার খুবই অল্প জিনিসের মাধ্যমে কি হবে? অপসারিত হবে, মানে চলে যাবে। পানিতে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট কি থাকে? বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে, তখন সেটা কি হবে জানো? তখন সেটা হবে অস্থায়ী ক্ষরতা। যদি আমরা পানিটাকে ফুটে ফেলি, তখন সেটা কি দূর হয়ে যাবে। স্থায়ী ক্ষরতাটা কি? এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের
ক্লোরাইড বা সালফেট আয়ন কি থাকবে? সালফেট লবণ, সালফেট আয়নের লবণ দ্রবীভূত থাকবে। তো অস্থায়ী ক্ষারতা জিনিসটা কি? অস্থায়ী ক্ষারতা হচ্ছে তোমার ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকবে। আর স্থায়ী ক্ষারতে কি থাকবে? স্থায়ী ক্ষারতে থাকবে তোমার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকবে। ক্লোরাইড ও সালফেট লবণ, এই যেমন আমি নিচে একটা রিঅ্যাকশন লিখছি, দেখো নিচে একটা রিঅ্যাকশন আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেটকে যখন আমি তাপ দিছি, তাপ দেওয়ার পর এখানে কি উৎপন্ন হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড, H2O আর কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম ক্লোরাইডটা কি? ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে চুনাপাথর। চুনাপাথর একটা কঠিন পদার্থ না? তো এটা যখন আমি তাপ দিছি, চুনাপাথরটা কঠিন হয়ে পানিতে নিচে অধক্ষেপিত হয়েছে। কি হয়েছে? অধক্ষেপ হয়েছে। এই অধক্ষেপ হয়েছে এখানে, অধক্ষেপ হয়েছে, যার কারণে ওই যে অস্থায়ী ক্ষারতার যে লবণটা ছিল ওটা কি হয়ে গেছে? চলে গেছে। মানে পানির যে লবণ যে জিনিসটা ছিল ওটা চলে গেছে। স্থায়ী ক্ষারতার ক্ষেত্রে কি হয়? স্থায়ী ক্ষারতার ক্ষেত্রে যদি আমি কাপড় কাচা সোডার সাথে কি করি, কাপড় কাচা সোডা যদি যোগ করি স্থায়ী ক্ষারতার সাথে, সেক্ষেত্রে তোমার কি দূর হবে? স্থায়ী ক্ষারতাটা দূর হবে। যেমন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ, এখানে যদি আমি কাপড় কাচা সোডা যোগ করি তাহলে কি ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডটা এখানে কি? চুনাপাথর। চুনাপাথর একটা কঠিন পদার্থ, সেটা পানিতে কি হবে? মানে দ্রবণে অধক্ষেপিত হয়ে যাবে, যার কারণে ওই লবণটা কি মানে ক্যালসিয়ামের যে লবণ যেটা আছে ওটা কি চলে যাবে বা দূর হয়ে যাবে। শুধু ক্যালসিয়াম না, এখানে যদি ম্যাগনেসিয়াম থাকতো সেম উপায়ে আমরা কি করতাম? কাপড় কাচা সোডার সাথে যোগ করে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তলা নিতাম। মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড না, সরি যদি এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকতো তাহলে কি কাপড় কাঁচা সোডার সাথে যখন আমরা যোগ করতাম তখন কি ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হতো। তো ম্যাগনেসিয়াম কার্বনেট কি হয়ে যেত? অধক্ষেপিত হয়ে যেত। অধক্ষেপ করার পর পানির যে লবণটা ছিল, যে পানির যে লবণটার কারণে যে ক্ষরতাটা আসছে ওটা কি হয়ে যেত? চলে যেত, ওটা চলে যেত। আচ্ছা, তো আমরা ক্ষরতা জিনিসটা বুঝছি। ক্ষরতা হচ্ছে কি? ক্ষরতা হচ্ছে তোমার মেন কনসেপ্ট হচ্ছে বিশুদ্ধ পানির সাথে অন্য কোনো কিছু দ্রবণ যোগ থাকা। মানে যে বিশুদ্ধ পানি ওখানের মধ্যে কি যোগ থাকা? লবণ যোগ থাকা। ক্ষরতা জিনিসটা কি? ক্ষরতা জিনিসটা হচ্ছে বিশুদ্ধ পানির মধ্যে কি যোগ থাকা? লবণ যোগ থাকা। তো বিশুদ্ধ পানির মধ্যে লবণ যোগ থাকে, ওটা পানির গুণাগুণ নষ্ট করবে না? হ্যাঁ, পানির গুণাগুণ নষ্ট করবে। তো আমরা পানির মধ্যে ক্ষরতাটা আছে কেমনে বুঝবো? যদি সাবানের মধ্যে ফেনা উৎপন্ন না হয়, সাবানের মধ্যে ফেনা উৎপন্ন মানে পানি দিয়ে কষার পরও যদি কি সাবানের ফেনা উৎপন্ন না হয়, তাহলে মনে করবা কি এখানের মধ্যে এই পানির মধ্যে কি আছে? ক্ষরতা আছে। তো ক্ষরতা কয় ধরনের? একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। অস্থায়ী কখন হবে? যখন বাইকার্বনেট লবণ থাকবে। আর স্থায়ী কখন হবে? যখন ক্লোরাইড আর সালফেট লবণ থাকবে। তো আমাদের এই জিনিসটা কি বোঝা হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। তো এগুলো কেমনে দূর করবা? অস্থায়ী ক্ষরতা দূর করবা কি? পানি ফোটালে। আর স্থায়ী করাটা কি? কাপড় কাচা সোডার সাথে বিক্রিয়া ঘটালে। এখন আমরা দেখতে দেখতে শেষে চলে আসছি একটু। এরপরে কি? এরপর হচ্ছে তোমার অক্সিজেনের চুরি। অক্সিজেন চুরিটা জিনিসটা কি? অক্সিজেন চুরি হচ্ছে, মনে করো এখানে দেখো এই যে সমুদ্রের পানি, সমুদ্রের পানি মনে করো অথবা নদীর পানি। নদীর পানিতে শুধু কি মাছ আছে? নদীর পানিতে কি শুধু মাছ আছে? না। শুধু কি মাছ আছে? বিভিন্ন ধরনের অণুজীব আছে না? বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে না? হ্যাঁ আছে। ওদের বেঁচে থাকার জন্য কি অক্সিজেন প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা পানির মধ্যে কি কি করি? বিভিন্ন ধরনের বর্জ্য ফেলি, রাইট? আমরা পানির মধ্যে কি ফেলি? বিভিন্ন ধরনের বর্জ্য, যেমন কলকারখানার বর্জ্য, অনেকে গৃহস্থলীর বর্জ্য কি পানির মধ্যে নিক্ষেপ করি। তো এই জিনিসগুলো যে আমরা পানির মধ্যে নিক্ষেপ করতেছি, এই জিনিসগুলোকে পচে যাচ্ছে না পানিতে? অবশ্যই পচতেছে। তো পচার জন্য কি লাগবে? পচার জন্য লাগবে অক্সিজেন। তো পানিতে এই যে মাছ, বিভিন্ন ধরনের অণুজীব বেঁচে থাকার জন্য যে অক্সিজেন প্রয়োজন, সে সব অক্সিজেনকে শোষণ করে ফেলতেছে। এই সব অক্সিজেনকে শোষণ করে ফেলতেছে এই ওয়েস্ট গুলো, মানে বর্জ্যগুলো কি করে ফেলতেছে? শোষণ করে ফেলতেছে, যার কারণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তো পানির অক্সিজেন কে চুরি করতেছে? পানির অক্সিজেন চুরি করতেছে কে? এই যে বর্জ্য পদার্থগুলো। পানির অক্সিজেন চুরি করতেছে কে? এই বর্জ্য পদার্থগুলো। পানি অক্সিজেন চুরি করতেছে এই বর্জ্য পদার্থগুলো। তো এখানে দেখেন একটা কনসেপ্ট লিখছে, পানিতে থাকা বিভিন্ন জীব ও অণুজীব বেঁচে থাকার জন্য আমাদের কি প্রয়োজন? দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন। কিন্তু পানিতে বর্জ্য মিশলে কি হয়? সেই বর্জ্য ভাঙতে গিয়ে অণুজীবগুলো পানির সমস্ত অক্সিজেন চুষে নেয়। মানে এখানে যে অণুজীবগুলো, এই যে একটা এই দেখো শয়তানের মতো অণুজীব তৈরি হয়েছে, শয়তানের মতো, এগুলো কি করবে? এগুলো পানির অক্সিজেন গুলো চুরি করে ফেলবে। অক্সিজেনের এই চাহিদা হলো কি দূষণের মাপকাঠি। এই যে পানির মধ্যে তোমার কতটুকু অক্সিজেন তোমার শোষণ করতেছে, এই শোষণের উপর নির্ভর করে আমাদের পানিটা কতটুকু দূষিত, কতটুকু বিশুদ্ধ, আমরা এটা কি করব? পরিমাপ করব। এটা পরিমাপ কেমন করবো? এটা পরিমাপ করবো আমরা কি বিওডি ও সিওডির মাধ্যমে। বিওডি জিনিসটা কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডিতে কি আছে? বিওডি হচ্ছে দেখি পানিতে থাকা শুধুমাত্র জৈব দূষক পদার্থকে ভাঙতে ব্যাকটেরিয়ার যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মনে করো পানিতে প্রাকৃতিক ভাবে কিছু ইয়া থাকে না, প্রাকৃতিক ভাবে বিভিন্ন দূষক থাকে না? দূষক জিনিসটা কি? যা দূষণ ঘটে। সোজা বাংলায় হচ্ছে যা দূষণ ঘটে তাই দূষক। তো পানির মধ্যে যে প্রাকৃতিক ভাবে যে তোমার দূষক পদার্থগুলো থাকে, ওই দূষক পদার্থগুলোকে নষ্ট করতে ব্যাকটেরিয়া প্রয়োজন। তো ব্যাকটেরিয়াদের কি প্রয়োজন? আবার অক্সিজেন প্রয়োজন। তো পানিতে থাকা যে জৈব দূষক পদার্থগুলো আছে,
এই জৈব দূষক পদার্থগুলোকে ভাঙতে পানিতে থাকা অক্সিজেন যে পরিমাণে শোষণ করে, সে শোষণের পরিমাপের মানটাই হচ্ছে কি তোমার বিওডি। সে শোষণের পরিমাপের মানটাই কি বিওডি। তার মানে বিওডি তোমার কি শুধুমাত্র অর্গানিক, শুধুমাত্র অর্গানিক দূষকগুলোকে ভাঙতে, অর্গানিক দূষকগুলোকে ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে বিওডি বলে। সিওডি কি? সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মানে পানিতে থাকা অর্গানিক, পানিতে থাকা অর্গানিক এবং ইনঅর্গানিক, ইন দ্বারা পানিতে থাকা ইন অর্গানিক যে দূষকগুলো আছে, অর্গানিক মানে কি যেগুলো প্রাকৃতিক ভাবে দূষক, আর ইনঅর্গানিক মানে কি যেগুলো রাসায়নিক দূষক। রাসায়নিক দূষক যেমন হচ্ছে বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন কলকারখানা বর্জ্য পদার্থগুলো আমরা সমুদ্রের পানিতে বা নদীর পানিতে নিক্ষেপ করতেছি, ওগুলো কি? ওগুলো হচ্ছে রাসায়নিক দূষক। ওগুলো কি দূষক? রাসায়নিক দূষক। তো যে জৈব দূষক আর রাসায়নিক দূষক দুইটাই কি আছে, দুইটা যখন পানিতে মিক্স থাকবে, ওই দুইটা পদার্থকে ভাঙতে পানির যে মানে ওই ব্যাকটেরিয়াগুলো যে পরিমাণ অক্সিজেন শুষে নেবে, সে পরিমাণ অক্সিজেন মানে কি সিওডি। আমি আবার বলতেছি, সিওডি হচ্ছে পানিতে থাকা জৈব এবং অজৈব যেসব দূষক আছে, ওই দূষকগুলোকে ব্যাকটেরিয়ার মাধ্যমে ভাঙতে ব্যাকটেরিয়াগুলো যে পরিমাণ অক্সিজেন কি করে ফেলবে, শোষণ করে ফেলবে, ওই অক্সিজেন শোষণের পরিমাণটাই কি হবে? অক্সিজেন শোষণের পরিমাণটাই হবে তোমার সিওডি। তো ও সিওডি কি হবে? সবসময় বেশি হবে না? সিওডি সবসময় কি হবে? বেশি হবে। কেন বেশি হবে? কারণ সিওডিতে যেমন জৈব দূষক আছে, তেমন কি অজৈব দূষক মানে রাসায়নিক দূষক গুলো আছে, মানে দুইটা মিক্স আছে। এখানে কি দুইটা আছে, এখানে কয়টা আছে? এখানে দুইটা আছে। আর বিওডিতে কি আছে? বিওডিতে শুধুমাত্র একটা দূষক আছে। সিওডিতে দুইটা দূষক আর বিওডিতে কি একটা দূষক। তাহলে দুইটা দূষককে ভাঙতে অক্সিজেনের পরিমাণ বেশি লাগবে না? তাই এখানে সিওডির পরিমাণ বেশি হবে। ক্লাস আজকে একটু পর্যন্ত। আর এই ক্লাসের পিডিএফটি তোমরা কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং কোনো ধরনের ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং নতুন ক্লাসের আপডেট জানতে কমেন্ট সেকশনে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।